তারপরে হাঙ্গেরি, এই সমস্ত দেশগুলিতেও আমাদের বাংলাদেশিরা কাজের মাধ্যমে যাওয়ার পরে ওনারা কি করেন, ওনারা ওই দেশে থাকেন না, কারণ ওই দেশে বেতন তুলনামূলকভাবে কম, এবং ওনারা সবাই কি করেন, ইতালি, জার্মান, ফ্রান্স, এই সমস্ত দেশগুলিতে অবৈধভাবে, ওই দেশগুলি থেকে অবৈধভাবে ওই দেশগুলিতে স্থানান্তরিত হয়ে যান। তো এইভাবে যারা এই স্থানান্তরিত হয়ে যাচ্ছে, এই হয়ে যাওয়ার কারণে ইউরোপের মধ্যে যে ধরনের সামাজিক মানে সমস্যা সৃষ্টি হচ্ছে, সরকারগুলি এই প্রক্রিয়াকে কোনো অবস্থাতে পছন্দ করেন না, এবং একটা সময়ের পরে আইডেন্টিফিকেশন করে দেখা যাচ্ছে এটার সিংহ অংশ হচ্ছে বাংলাদেশ থেকে আগত এই কর্মী, যারা ইউরোপের এই দেশগুলিতে এই অবৈধ মাইগ্রেশন করছেন এবং অবৈধভাবে এই কাজগুলি করার মধ্য দিয়ে তারা ওই দেশের একটা সামাজিক সমস্যা এবং রাষ্ট্রীয়ভাবে একটা সমস্যায় পরিণত হয়েছে। আপনারা এই মুহূর্তে জানেন যে ইউরোপীয় ইউনিয়ন সহ কোনো দেশই, ইউরোপের কোনো দেশই বাংলাদেশকে সহজে ভিসা দেয় না। এই ভিসা না দেওয়ার একটাই মাত্র কারণ, বাংলাদেশের কর্মীদের মধ্যে উপযুক্ত প্রশিক্ষণ এবং উপযুক্ত ভাষার জ্ঞান না থাকার কারণে ওনারা যাওয়ার পরে এই পরবর্তীতে এই সামাজিক সমস্যার পরিণত হন। সামাজিক সমস্যা বলতে যেটা আমরা বর্তমানে দেখতে পাই যে ইতালিতে আপনারা দেখেছেন গত 2023-24 সালে, আপনারা অনেক সাংবাদিক ভাই হয়তো দেখেছেন, এখানে আমাদের হাজার হাজার আমাদের বাংলাদেশি কর্মী ভাইয়েরা যারা ইতালি থেকে স্পন্সর ভিসার কাগজ পেয়েছেন এবং ভিসার জন্য আবেদন করেছেন। 2023, 24, 25 এই 3টা বছর ওনারা স্ট্রাগল করেছেন, ওনারা আন্দোলনও করেছেন রাজপথে, কিন্তু ওনারা কিন্তু ভিসা পাননি। কেন ভিসা পায়নি? কারণ হচ্ছে ওনারা এই অবৈধ কর্মকাণ্ডের শিকার হয়েছেন, কারণ ওনারা এখান থেকে ভিসা সামহাও টাকা পয়সা দিয়ে ভিসা ক্রয় করেছেন, ওনারা কিন্তু কাজের জন্য প্রস্তুত না। ওনারা যে যাবেন একটা মালিকের অধীনে যে কাজ করবেন, সেই মালিকের সাথে তার কোনো সম্পর্ক সৃষ্টি হয় না, কারণ সে মালিক তার ভাষা বোঝে না এবং সে মালিকের ভাষা বোঝে না। সেই সাথে মালিক যে কাজের জন্য তাকে চেয়েছেন সেই কাজটা সে করতে জানে না। তো এই কারণে দেখা যাচ্ছে তাদের যে স্বাভাবিক সম্পর্কটা এস্টাবলিশ হয় না। এই সম্পর্ক এস্টাবলিশ না হওয়ার কারণে কি হয়, পরবর্তীতে সে অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে যাওয়ার কারণে সে ইতালি সরকারের জন্য একটা বার্ডেন হয়, আর ইতালি সরকারের জন্য যখন বার্ডেন হয় তখন তারা বলে যে বাংলাদেশের শ্রমিকদেরকে আমরা নিব না। এই যে জায়গাটা, এই জায়গাতে এসে আমাদের বাংলাদেশ থেকে লাখো কর্মী ইতিমধ্যে তাদের মানে আশাহত হয়েছেন, ভাগ্যহত হয়েছেন, এবং তারা টাকা পয়সা বিনিয়োগ করার পরেও ওনারা কিন্তু ইটালিতে আর যেতে পারেননি। ভিসা আসার পরেও তাদেরকে আর ভিসা দেওয়া হয়নি। এখন বর্তমানে আমরা যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে ইউরোপে কর্মীদের দেওয়ার প্রচুর সুযোগ আছে। কেন সুযোগ আছে? কারণ ইউরোপে বর্তমানে তাদের যে ডেমোগ্রাফি, মানে জন্ম মৃত্যুর যেই হার, এই হারে বর্তমানে মানুষ জন্মায় কম এবং মৃত্যুও হয় কম। বৃদ্ধ বাড়তেছে কিন্তু ওই দেশের জনসংখ্যা বাড়তেছে না। আর ওই দেশের তরুণ প্রজন্ম এই ধরনের অনেক কাজ আছে, তারা যেহেতু বর্তমানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কারণ ইউরোপ আমেরিকার মতো জায়গাগুলিতে সামাজিক তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত হওয়ার কারণে তারা স্বভাবত কারণে উচ্চ শিক্ষার মাধ্যমে হাই টেকনোলজির মধ্যে তারা ঢুকে যাচ্ছে। আর লোয়ার টেকনোলজি, যেটা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কাজকর্মের যে জায়গাগুলি, এই জায়গাগুলিতে ওই দেশের মানুষজন, তরুণ সমাজ ওই জায়গাগুলিতে কাজে আসতেছে না। তার মধ্যে অন্যতম যেমন ধরেন আমাদের বাসাবাড়ির কাজকর্ম, ধরেন আমাদের প্রত্যেকের বাসায় হাউস হোল্ড কাজের জন্য কেউ না কেউ থাকে, একটা বুয়া আমাদের বাসায় থাকে, অথবা আমাদের ঘরদোর পরিষ্কার করার জন্য বা একটা দারোয়ান আমাদের লাগে। এটা যেমন আমাদের লাগে, এটা তেমনিভাবে ইউরোপের সবখানেই লাগে। তো এই কাজগুলি কিন্তু ওই দেশের দেখা যাচ্ছে কি, আজকে আমাদের দেশের দিকেও যদি আমরা তাকাই, যে আমাদের দেশে একটা বড় জনসংখ্যা আজকে কর্মক্ষম হয়ে গেছে। আমাদের মহিলারা এখানে কাজে কর্মের ভিতরে তারা ইনভলভ হয়ে যাচ্ছে, তার ফলে তাদের বাচ্চা কাচ্চা দেখাশোনা করা, ঘর বাড়ি পরিষ্কার করা, রান্না বান্না করা, এটা যেমন বাংলাদেশেও কিন্তু তাদের জন্য একটা সমস্যা আজকে আমরা দেখতে পাই। এই যে সমস্যাটা অলরেডি ইউরোপ আমেরিকা উন্নত বিশ্বের মধ্যে ইতিমধ্যে এটা একটা সমস্যা, কারণ তাদের বাসা বাড়ি পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, বাচ্চাদের দেখাশোনা করার জন্য তাদের লোক লাগে। আর এই লোকটা ওই দেশের নাগরিকদেরকে তারা বিশ্রয় পায় না। আমার কাছে এমন অনেক মালিক আছে, গত 1 বছর ধরে আমার কাছে বলতেছে যে আমার ওয়াইফ অসুস্থ, আমাকে একটা মহিলা দাও, যে মহিলাটা বাংলাদেশের থেকে আসছে, যে অন্ততপক্ষে ভাষা বলতে পারে, যে আমার ওয়াইফকে চিকিৎসা করতে, দেখাশোনাটা করতে পারবে।
একটা বছর ধরে হাউ দাস করতেছে, আমি তাকে একটা লোক দিতে পারি না। কারণটা হলো আমার দেশের থেকে একটা মহিলাকে আমি ওই কাজটা, ওই ভাষাটা শিখিয়ে ওখানে আমি নিতে পারতেছি না। আমি যদি এখানে নিতে পারতাম তাহলে এরকম হাজার হাজার মহিলার কিন্তু ইউরোপে কর্মসংস্থান করা সম্ভব, ইটালির মতো জায়গাতে কর্মসংস্থান করা সম্ভব। তো এই যে জায়গাগুলি, এই যে ভ্যাকুমগুলি, এই ভ্যাকুমগুলি পূরণ করবে কারা? পূরণ করবে আমার বাংলাদেশের মতো দেশের কর্মীরা, যারা ওই দেশে যাওয়ার পরে তাদেরকে ওখানে এই কাজের জন্য তাদের সুযোগ দেওয়া হবে। এরপর আরেকটা সেক্টর আছে যেমন এগ্রিকালচার, আরেকটা সেক্টর আছে যেমন রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট। এই দুইটা তিনটা সেক্টরে বর্তমানে শুধু ইটালিতেই 2 থেকে 3 লক্ষ লোকের প্রয়োজন প্রতি বছর। এর বাইরে, ইতালির বাইরে ইউরোপের আছে আরও 27টা দেশ, এবং ইউরোপের ইস্ট ইউরোপিয়ান বালকান কান্ট্রিগুলিতে আছে আরও 10টা দেশ। আপনার মোটামুটি 36টা দেশের মধ্যে আগামী এই বছর 2026 সালে অন্তত 1 কোটি কর্মীর দরকার, যেই কর্মী ঘাটতি এই দেশগুলির মধ্যে আছে। তো এই কর্মীদেরকে যদি, এই কর্মের বাজারটা যদি আমরা পূরণ করতে চাই, এই কর্মের বাজারটা যদি আমরা দখল করতে চাই, তাহলে এই কর্মের বাজারের সাথে যে প্রয়োজনীয় বিষয়গুলি, সেই বিষয়গুলির দিকে আমাদের নজর দিতে হবে। আজকে আমরা যেই প্রেস কনফারেন্স আজকে আমরা করতেছি, এই প্রেস কনফারেন্সের পূর্বে আমরা ইতিমধ্যে প্রাইম মিনিস্টারের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি, যে স্মারকলিপির মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের এই যে সমস্যাগুলি আমরা তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি কি, আমাদের এই বাংলাদেশ থেকে যদি আমরা ইতাল বাংলা সমিতি এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি, আমরা ইটালিতে সরকারের যেই প্রতিকূলতার পরেও তারা যে তাদের কর্মীর প্রয়োজন, ইতালি এবং ইউরোপে তাদের যে কর্মীর প্রয়োজন, ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় 3000 লোক ট্রেনিং করার জন্য প্রায় 3 মিলিয়ন ইউরো, 45 কোটি টাকা বাংলাদেশকে ডোনেশন করেছে, যাতে করে বাংলাদেশ থেকে ট্রেনিং করিয়ে এই লোকগুলিকে ইউরোপে কর্মসংস্থান করানো হয়। এটা একটা প্রসিডিউর তারা আমাদেরকে দেখাচ্ছে বা শিখাচ্ছে, বোঝাচ্ছে, যাতে করে বাংলাদেশ সরকার বুঝতে পারে যে কোন প্রক্রিয়াতে তৈরি করলে লোকজনকে ইউরোপে পাঠানো যাবে। আর যেই প্রক্রিয়াতে বর্তমানে ইউরোপে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে, যেমন আপনার লিবিয়া হয়ে যারা যাচ্ছে সাগর পথে, এটা ইউরোপীয় ইউনিয়ন এই প্রক্রিয়ার বিরুদ্ধে, এবং এরা চায় যে বাংলাদেশ যদি এই প্রক্রিয়া, অবৈধ বাংলাদেশিদের অবৈধ অভিবাসন যদি বাংলাদেশ সরকার বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আগামী দিনে তাদের রাস্তাও তারা খুলবে না, এবং তাদের দেশেও আমাদের বাংলাদেশ থেকে কর্মীদেরকে যাওয়ার রাস্তাটা প্রসারিত হবে না। যেখানে বর্তমানে ইউরোপে প্রতি বছর 1 কোটি শ্রমিক ঘাটতি, আগামী 5 বছরে আমাদের বিশ্বাস এবং স্ট্যাটিস্টিক বলে যে আগামী 5 বছরের মধ্যে 5 কোটি কর্মীর ঘাটতি হবে ইউরোপের মধ্যে। এই 5 কোটি কর্মী ঘাটতির দেশের মধ্যে যদি আমরা বাংলাদেশ থেকে এই বাজারটা ধরতে চাই, তাহলে এই বাজারের যে প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমাদের মিট করতে হবে। এই বাজারের প্রয়োজনটা কি? এই বাজারের প্রয়োজন হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজকে প্রশিক্ষিত করা, বাংলাদেশের তরুণ সমাজকে ভাষা শেখানো, এবং বাংলাদেশের তরুণ সমাজকে একটা কর্ম শেখানো, যে কাজটা সে করতে যাবে। এইটা যদি আমরা করতে সমর্থ হই, এটা যদি আমাদের বাংলাদেশ সরকার এই কাজটা যদি করতে সমর্থ হয়, তাহলে আমাদের একমাত্র তাহলেই আমরা ইউরোপের এই যে বিশাল কর্মের যে বাজারটা আছে, এই বাজারটার মধ্যে আমাদের বাংলাদেশিদের একটা অবস্থান আমরা তৈরি করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে আমাদের 2টা ব্যানার আছে, একটা ব্যানার হচ্ছে বাংলা ড্রিম, আর একটা ব্যানার হচ্ছে বাংলা লাক্স। এটা হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্টের এই অনুমোদিত একটা প্রকল্প, যেটা ইটালিয়ান গভর্নমেন্ট বর্তমানে বাংলাদেশের স্পন্সরে ভিসা দিচ্ছে না, কিন্তু এই প্রক্রিয়াতে যেমন আমাদেরকে 2টা প্রজেক্ট দেওয়া হয়েছে, যে এই প্রজেক্টটা ছিল পরীক্ষামূলক প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে কর্মীদেরকে আমরা ভাষা শিখিয়েছি, এবং কর্মীদেরকে আমরা এই কাজ তারা জানে যে এরকম অভিজ্ঞ দক্ষ কর্মীদেরকে আমরা সিলেক্ট করেছি, যাদেরকে আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে তাদের কোর্স শেষ করেছে, এবং যারা ইতিমধ্যে তারা আগামী কিছুদিনের মধ্যে ভিসাও অনেকে পেয়েছে, তারা আগামী কিছুদিনের মধ্যে তারা বাংলাদেশ থেকে ইটালিতে যেয়ে তারা কাজে যোগদান করবে। তো এই হাউজের মধ্যে আমাদের এই কর্মীরাও আছে, আমরা 2-1 জন কর্মীকে এখন সামনে ডাকবো, তারা এসে তাদের অভিজ্ঞতার কথা বলবে। আমি এখানে বাংলা ড্রিমের কয়জন আছে উপস্থিত, একটু হাত উঁচু করো। বাংলা ড্রিম প্রকল্পের আর বাংলা লাক্স প্রকল্পের কেউ না? আচ্ছা, বাংলা ড্রিম প্রকল্পের তোমরা 1-2 জন এখানে আসো, মাইক্রোফোনে এসে তোমাদের অভিজ্ঞতার কথা বলো, যে তোমরা কিভাবে
এখানে এসেছো, মানে প্রশিক্ষণ নিচ্ছ এবং কিভাবে তোমরা ভিসা পেয়েছো, এই বিষয়গুলি তোমরা একটু সবার সামনে তুলে ধরো। এই ওইখানে মাইকে যাও, ওইখানে আসো। কি নাম তোমার? আসো, এদিকে আসো। মতিউর রহমান। তুমি তুমি ওই মাইকে যাও, যে ওখানে তোমার নাম বলো এবং তুমি কিভাবে আমাদের প্রকল্পের সাথে জড়িত হয়েছো এবং বর্তমানে তোমার কি অবস্থা একটু খুলে বলো। আগে বাংলায় বলো, তারপরে তুমি। আসসালামু আলাইকুম। আগে বাংলায় বলো, তারপরে তুমি যে ভাষা শিখছো এই ভাষায় বলো। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি একজন লিঙ্কিন অফ অর্ডার, আমার নাম মতিউর রহমান। আমি গাজীপুর চাকরি করি। তো আমি ইনশাল্লাহ ইতাল বাংলাতে যোগদান করি, ভাষা শিখি এবং সার্টিফিকেট পাই। সার্টিফিকেট পাওয়ার পরে আমার ইতালিতে আমার নামে অ্যাপ্লাই হয়। তো সেই সুবাদে আমি নলস্তা পাই। নলস্তা পাওয়ার পরে ওটা আমি আবার জমা করি। জমা করার পরে আমি আজ ভিসা পাইছি। তো ইনশাল্লাহ আমি আশায় আছি যে হয়তোবা খুব তাড়াতাড়ি ইটালিতে আমি প্রদান করব, চলে যাব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি সবার জন্য দোয়া করি যারা ইটাল বাংলায় সংযুক্ত আছেন সবাই। ইনশাল্লাহ আমরা যাব ইটালি, ইনশাল্লাহ। এখন তোমার